রাত যতই গভীর হচ্ছে ততই বদলে যাচ্ছে অভি এবং ছুটির সম্পর্কের সমীকরণ। ছুটি বুঝে গিয়েছে অভিমুখে যত চুক্তি সম্পর্কের কথা বলুক তার চোখে লোকে আছে অনেক অনুভূতি। কিন্তু ঠিক সে সময় আশ্রয়বাড়ির বাইরে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। জাল দলিল এবং গোপন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে এমন এক বিপদ যার খবর এখনো পরিবারে কেউ জানে না। অন্যদিকে ছুটি প্রাণপণ চেষ্টা করছে ঠাম্মির মুখে হাসি ফিরিয়ে আনতে, কিন্তু সে কি জানে খুব শীঘ্রই সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে সে নিজেই। কি ঘটতে চলেছে এরপর, চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু ছুটির চোখে ঘুম নেই। ঠাম্মির শরীর খারাপ হওয়ার পর থেকেই ছুটির মনটা অস্থির হয়ে আছে। নিজের বিশ্রামের কথা না ভেবে সে ধীরে ধীরে ঠাম্মির ঘরের দিকে এগিয়ে যায়। ছুটির রুমে গিয়ে দেখে অবির মা সেখানে বসে আছে, মনটা খুব খারাপ। বলছে, মা তুমি কিছু খেয়েছো? শুয়ে পড়ো, কোনো চিন্তা করো না, আমি একটু ঠাম্মিকে দেখতে এসেছি। যখন ছুটির শাশুড়ি মা ঘুমাতে যাবে তখন তার চোখ যায় কানে দুলের দিকে। বলছে, মা ঘুমানোর সময় দুল পরে থাকলে কানে ব্যথা লাগতে পারে। এই ছোট্ট বিষয়টা ছুটির চোখে এড়ায় না। তখন ছুটি বলে, মা তোমার কানের দুলটা আমি খুলে দেই, পরে থাকলে কিন্তু কষ্ট হবে। অবির মা তখন বলে, ঠিক আছে খুলে দে, কিন্তু সাবধানে দিস। ছুটি তখন খুব যত্ন করে কানের দুলটি খুলে দেয়, যেটা দেখে অবির মা অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে এতটুকু মেয়ে নিজের ক্লান্তির কথা ভুলে শুধু অন্যের কথাই ভাবছে। ছুটি তখন অবির মাকে সাহস দিয়ে বলে, মন খারাপ করো না, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, সবাইকে আবার হাসি খুশিতে ভরে দিব কেমন? এরপর অবির মা বলে, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না। তখন ছুটি ঠাম্মিকে এবং তার শাশুড়ি মাকে খুব যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ছুটি ওইখান থেকে চলে যায়। ঠাম্মি তখন বলে, মেয়েটা এত রাতে শুধু আমাকে দেখার জন্য এসেছে। এটা ভেবে ঠাম্মিও ছুটির প্রতি অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে অভি নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই। ছুটির আচরণ আজ থেকে বারবার ভাবি তুলছে। সে বুঝতে পারছে ছুটি শুধু এই বাড়ির একজন অতিথি নয়, অল্প কয়দিনই সে পরিবারের সবার সুখ দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। ছুটি ঘরে ঢুকতে অভি হালকা হাসি দিয়ে বলে, কি ব্যাপার, এত চুপচাপ কেন, এসে কোনো কথা বলছো না? ছুটি তখন বিরক্ত হয়ে বলে, আপনার তো আবার ঘুম আসবে না, নিশ্চয় হিরণ আঙ্কেলের বাড়িতে কি হয়েছে সেটাই ভাবছেন। অভি তখন কথাটা এড়িয়ে যেতে চাইলে ছুটি থামে না। সে বলে, আপনাদের একটা বড় সমস্যা আছে জানেন তো, আপনার রাগ হলে এমন সব কথা বলে ফেলেন যা পরে নিজেরাই ভুলতে পারেন না, কিন্তু যাকে বলেন তার মনে তো সে আগে থেকেই যায়। শেষ পর্যন্ত সবাই কষ্ট পায়, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ান আপনি। এটা ভাবলে না খুব খারাপ লাগে। অভি তখন চুপচাপ ছুটির কথাই শুনতে থাকে। ছুটি বলে, আমি জানি না কেন এমন হচ্ছে, কিন্তু এই বাড়ির কারো কষ্ট না আমি সহ্য করতে পারি না। বিশেষ করে হিরণময় আঙ্কেলের যখন কষ্ট দেখি তখন মনে হয় ওনার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। কেন এমন অনুভব করি তার উত্তর আমার কাছেও নেই। কথাটা শুনে অভিও ছুটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছুটি অভিকে আরো বলতে থাকে, হয়তো অল্প দিনের পরিচয়, কিন্তু উনি আমার জীবনের খুব কাছের একজন মানুষ হয়ে গিয়েছেন। ওনার মুখের একটু মলিন দেখলেও আমার মন খারাপ হয়ে যায়, মনে হয় দুটো কথা বলে ওনার পাশে দাঁড়ায়। ছুটির প্রতিটা কথা শুনে অভি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ছুটির প্রতিটি কথার মধ্যে কোনো অভিনয় নেই, সবটাই হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভূতি। এদিকে হিরণময় নিজের ঘরে বসে আছেন। চারদিকে নীরবতা, তার বুকের ভেতরটাও যেন হাহাকার করছে। নিজের মনেই বলতে থাকে, আজ খুব একা একা লাগছে। ওই যে ছুটি মেয়েটা আমার পরিমাকে জানা তাই বলে চলে গিয়েছে, বাড়ি এসে কত বড় সাহস আমার মেয়েকে অপমান করে। যাই আমার মেয়ের কাছে যাই, ওর কাছে গেলে হয়তো একটু শান্তি পাবো। মেয়েটাকে একবার জোরে ধরতে পারলে হয়তো বুকের কষ্টটা কিছু কমবে। ছুটি হয়তো এখনো ঘুমায়নি, বাবার অপমান দেখে নিশ্চয় ওর খুব কষ্ট হচ্ছে। এত রাতে হয়তো এখনো ঘুমাতে পারছে না। এই ভাবনাতে হিরণময়ের চোখটা ভিজে ওঠে। এই বলে হিরণময় পরে রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় অভি ছুটির কথাই কল্পনা করছে। সে বুঝতে পারে মেয়েটা শুধু দায়িত্ববোধ থেকে নয়, পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে মন থেকে জড়িয়ে পড়ছে। অভি তখন বলে, ছুটি আমি যদি আগে থেকে জানতাম আপনি এতটা ইমোশনাল হয়ে পড়বেন তাহলে হয়তো আপনাকে আমার সঙ্গে কখনোই জড়াতাম না। আমাদের সম্পর্ক একটা চুক্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, কিন্তু আপনি যেভাবে বাড়ির সবার সঙ্গে জড়িয়ে পড়েছেন সেটা দেখে আমার খুব ভয় লাগছে। 1 বছর পর যখন এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি চলে যাবেন এই মানুষগুলিকে ছেড়ে। তখন আপনার অনেক কষ্ট হবে। বলেন তো তখন কি হবে? আমিও চাই না জানেন তো আমার জন্য আপনার ভবিষ্যৎটা নষ্ট হোক। আপনার একটা জীবন আছে, স্বপ্ন আছে, কেরিয়ার আছে। আমার কারণে যদি সেই স্বপ্নগুলো আপনার ভেঙে যায়, আপনার ক্ষতি হয়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছুটি তখন বলে, আপনি না ভুলে যাচ্ছেন। ছুটি তখন বলে, আপনি ভুল কথা বলছেন। অভি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন কথা? ছুটি তখন বলে, একসঙ্গে থাকতে থাকতে দুজন সম্পর্ক অপরিচিত মানুষের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ছুটি তখন বলে, একসঙ্গে থাকতে থাকতে না দুজনের সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যেও একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর আমি তো এই বাড়ির সবার সঙ্গে প্রতিদিন থাকছি, সবাই আমাকে আপন করে নিয়েছে।
এটা বলে ছুটির গলাটা ভারী হয়ে ওঠে। আপনি হয়তো নিজের অনুভূতিগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আমি পারি না। এবারে কেউ কষ্ট পেলে আমার কষ্ট হয়, কেউ হাসলে না আমার ভালো লাগে। এটা আমি ইচ্ছে করে করি না, এটা নিজে থেকেই হয়ে যায়। অভি তখন কিছু বলতে গেলেও থেমে যায়। ছুটি বলে, হিরণময় আঙ্কেলকে যখন কষ্ট দেখি আমারও খুব কষ্ট লাগে। টামির শরীর খারাপ হলো আমার খুব কষ্ট লাগে, মনে হয় সারাদিন ওনার পাশে থাকি, ওনাকে সেবা করি। এইবারে সবাই আজ আমার নিজের মানুষের মতো হয়ে গিয়েছে। এরপর অভি বুঝতে পারে এই অনুভূতিগুলিকে যুক্তিতে থামানো সম্ভব নয়। ছুটি তখন উঠে দাঁড়িয়ে বলে, শুনুন, এটাই আমার শেষ কথা, এখন আমি ঘুমোতে যাচ্ছি, শুভরাত্রি। কথা শেষ না হতে ছুটি যখন ঘুমাতে যাবে অভি তাকে থামিয়ে দেয়, বলছে, শুনুন, এত রাগ করছেন কেন? আপনার ভাগ্যের কথাগুলোই বলেছি, আমি তো শুধু আপনার ভালো কথাগুলোই বলেছি। ছুটি কোনো উত্তর দেয় না। অভি তখন ছুটির হাত আলতো করে ধরে ফেলে। ছুটি চমকে উঠে। অভি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে বলে, সরি, আপনাকে আটকানোর জন্যই ধরেছিলাম। এরপর আবারও অভি ছুটির হাতটা ধরে। ছুটি তখন রাগান্বিত হয়ে বলে, কি হচ্ছে এটা? স্বামীর মধ্যে আচরণ করছেন কেন? অভি তখন বলে, একদম চুপ করুন। তখন একটা মলম নিয়ে এসে ছুটির মাথায় মেসেজ করে দিবে, কারণ ছুটির মাথা খুব ধরেছে এটা অভি বুঝতে পারে। ছুটি তখন কিছুতেই মলমটা লাগতে না দিলে অভি 5টা আঙ্গুল চোখের সামনে ধরিয়ে দেয়, বলছে, শুনুন, বেশি কথা বলবেন তো, এই যে 5টা শর্ত মনে আছে? তখন ছুটি চুপ করে থাকে আর অভি তার কপালে মলমটা দিয়ে মেসেজ করতে থাকে। ছুটি কিছুই বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর ছুটি মনে মনে বলে, এরপর দেখা যায় অভি একসময় ঘুমিয়ে পড়ে। দুজনেই একদম ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা ছুটি যখন দেখে অভি তার পাশে ঘুমিয়ে পড়েছে, ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে আছে আর বলে, আপনি যতই বলুন এটা একটা চুক্তি সম্পর্ক, আমি বিশ্বাস করতে পারি না। আপনার মন যতই অস্বীকার করুক, আমার বিপদে আপনি সবার আগে ছুটে আসবেন, এটা আমার বিশ্বাস। আপনি হয়তো নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার চোখ কখনো মিথ্যা কথা বলে না। তাই আমি জানি আমার কোনো ক্ষতি হলে আপনি কখনো চুপ করে থাকতে পারবেন না। এটা বলে ছুটি ওইখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রুমা এবং রুদ্রকাঞ্জিলার রাষ্ট্রবাড়ি নিয়ে আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। রুদ্রকাঞ্জিলাল বলে, জানিস তো, একদম চিন্তা নেই, এই জাল দল এত নিখুঁতভাবে তৈরি হয়েছে যে কেউ ধরতেই পারবে না। উল্টো সবাই এটাকে আসল দলিল বলে বিশ্বাস করবে। এই বলে রুমা এবং তার দাদা হাসতে থাকে। রুদ্র কাঞ্জিলাল বলে, এবার শুরু হবে আসল খেলা। পুলিশ যখন আসবে তখন কেউ কিছু বুঝে উঠতে পারবে না। এরপর দেখা যায় ঠাম্মি আগের মতো করে কথা বলছে। এরপর দেখা যায় ঠাম্মি ঠিকই উঠেছে, কিন্তু কারোর সাথে ঠিক মতো কথা বলছে না, চুপচাপ নিজের ঘরে বসে আছে। তার মুখের হাসিটাও যেন কোথাও লেগে নেই, সে মন খারাপ করেই বসে আছে। ছুটি তখন ঘরে ঢুকে ঠাম্মির শরীর খোঁজখবর নেয়, বলছে, ঠাম্মি, শরীরটা এখন ভালো লাগছে? ঠাম্মি বলে, হ্যাঁ। এখন ভালো আছি। ছুটি বুঝতে পারে এটা শুধু মুখের কথা, আসলে ঠাম্মির মনটা ভেঙে গিয়েছে। ঠাম্মির শরীরের চেয়ে মনটাই বেশি খারাপ। শুধু ওষুধে হবে না, আমাকে যেভাবেই হোক একটা প্ল্যান করতে হবে, ঠাম্মির মনটা ভালো করতেই হবে। এরপর অভি, ছুটি এবং বাড়ির সবাই মিলে পরিকল্পনা করতে থাকে। এক একজন এক এক কথা বলতে থাকে। ছুটি তখন বলে, আমার একটা আইডিয়া আছে। সবাই তখন বলে, কি আইডিয়া? ছুটি তখন সবাইকে বলে, অভি, আজ তোমাকে না অভিনয় করতে হবে। তুমি এমন কিছু করবে যেন ঠাম্মি না হেসে থাকতে পারে না। অভি সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, আমি অভিনয় করব? ছুটি তখন বলে, হ্যাঁ। এই বাড়িতে সবচেয়ে বেশি দুষ্টুমি কে করে? তুমি, তাই তো? ঠাম্মির সঙ্গে বেশি দুষ্টুমি তুমিই করো, এর জন্য তোমাকে এই অভিনয়টা করতে হবে। এরপর অভি রাজি হয়ে যায়, তবু তার মনের জন্য একটা অজানা অস্বস্তি কাজ করছে। এরপর দেখা যায় ছুটি রান্নাঘরে চলে এসেছে। ঠাম্মির খুব পছন্দের আমের শরবত বানিয়ে যত্ন করে গ্লাসে ঢেলে তার রুমে নিয়ে চলে আসে। ছুটি ঠাম্মিকে বলে, দেখুন তো, আমি নিজে হাতে বানিয়েছি, আপনার পছন্দের শরবত বানিয়েছি, প্লিজ ঠাম্মি মুখ ফিরিয়ে নেবেন না, আপনাকে এই শরবতটা খেতেই হবে। এরপর ঠাম্মি বলে, এখন খেতে ইচ্ছে করে না, রেখে দাও, পরে খাবো। ছুটি বুঝে গিয়েছে সমস্যা শুধু শরীরে নয়, মনেই রয়েছে। তাই ছুটি ও ঠাম্মিকে খেতে আর জোর করে না। ওইখান থেকে ছুটি চলে যায় আর মনে মনে ভাবে, ঠাম্মির মনটা না একদম ভালো নেই। উনি সব কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রেখেছেন, আগে সেই কষ্টটাই বের করতে হবে। এরপর অভি তার অভিনয় শুরু করে ঠাম্মির সঙ্গে, যা দেখে সবাই মিটিমিটি হাসতে থাকে। ঠাম্মি উপরে উপরে বিরক্ত দেখায়, কিন্তু ভিতরে তার মনটা একটু একটু করে ভালো হতে শুরু করে। ছুটি তখন বলে, ঠাম্মি, আপনার মন একটু এখন ভালো হয়েছে? ঠাম্মি তখন বলে, কিভাবে ভালো হবে? তুমি আছো না চোখের সামনে। যেটা শুনে অভির মা এবং ছুটান একটা অবাক হলো, কিন্তু ঠাম্মির মন ভালো করার জন্য সবাই চেষ্টা করে। এরপর অভি ছুটির হাত নিয়ে ঠাম্মিকে বলে, জানো তো ঠাম্মি, আমার আর ছুটির বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, বুঝতে পেরেছ? এটা বলে অভিনয় শেষ করে দেয়। তখন ঠাম্মি আবারও বিরক্তি ভাব করে, কিন্তু সবাই বুঝতে পারে ঠাম্মির মনটা আগের মতোই অনেকটাই হয়ে উঠেছে। তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।